নমস্কার বন্ধুরা, জয়াট আনন্দ শিল্পে আপনাদের স্বাগত। চলে এলাম নদিয়া জেলা বইমেলার ৪১তম বর্ষের উদযাপন দেখতে। এবছর এই জেলা বইমেলা অনুষ্ঠিত হচ্ছে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল বা বর্তমান কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় চত্বরে। এবছর ৪১তম বর্ষে পদার্পণ করল এই ঐতিহ্যবাহী বইমেলা, নদিয়া জেলার বইমেলা, যা জেলার সদর শহর কৃষ্ণনগরেই অনুষ্ঠিত হয়ে থাকে প্রতি বছরই। বহু বইয়ের স্টল এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে সমৃদ্ধ হয়ে থাকে এই বইমেলা। চারটি উপাদানের সমন্বয়ে একটি রাষ্ট্র গঠিত হয়। কি সেই উপাদান? না একটা ভূখণ্ড, একটি জনসমাজ, একটি সরকার এবং হচ্ছে সার্বভৌমিকতা। আপনারা ভাবুন, স্বাধীনতার আগে আমাদের ভারতবর্ষে জনসমাজ ছিল ৩৩ কোটি, মোরা নহিকবহীন আমরা বলতাম, অর্থাৎ ৩৩ কোটি আমাদের মানুষ ছিল। আমাদের একটা সুবিশাল ভূখণ্ড ছিল, একদিকে সিন্ধু প্রদেশ থেকে পূর্ব দিকে আরাকানি আমার পার্বত্যমালা পর্যন্ত, উত্তর দিকে কাশ্মীর থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত বিপুল ভূখণ্ড ছিল। আমাদের ভারতবর্ষে সরকারও ছিল, প্রাদেশিক আইনসভা ছিল, কেন্দ্রীয় আইনসভা ছিল। সত্যি কথা, ভারতবর্ষ তার সুদীর্ঘ ইতিহাসে দেখা যাচ্ছে বিভিন্ন রাজা, বিভিন্ন সম্রাট ইত্যাদি শাসনাধীনে বিভক্ত। যে ভারতবর্ষকে আমরা স্বাধীনতা আন্দোলনের সময় দেখলাম, 1857 সালের পরে দেখলাম, সেই ভারতবর্ষ কিন্তু অতীতে কখনো ছিল না। কখনো ছোট 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 রাজ্য হয়নি। ভারতবর্ষে একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে একদিকে রয়েছে কেন্দ্রীয় সরকার, একদিকে রয়েছে রাজ্য সরকার। আমেরিকায় যেমন দ্বৈত নাগরিকতার কথা আছে, সেখানে একদিকে একটি মানুষ যেমন সার্বিকভাবে আমেরিকান নাগরিক, ভাষাভিত্তিক জাতীয়তাবাদ, আমি বাঙালি, এটা কেন আমার যেন বড় পরিচয় হয়ে ফুটিয়ে তুলতে চাইছে। আমি তামিল, এইটা আমাদের কাছে বড় পরিচয় হিসেবে তুলে ধরতে চাইছে। আমি মারাঠি। এই যদি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে চলতে থাকে, ভাষাভিত্তিক জাতীয়তাবাদ কিন্তু আস্তে আস্তে বহিঃপ্রকাশ করবে। তখন সেই জাতীয়তাবাদের হাত ধরে ইউরোপ মহাদেশে যেটা ঘটেছিল, ভাষাভিত্তিক রাষ্ট্র গঠন হয়ে গিয়েছিল। আমাদের দেশেও কিন্তু সেটা আগামী দিনে ঘটতে পারে। তাই আমাদের কিন্তু সাবধান থাকতে হবে। ভাষাভিত্তিক জাতীয়তাবাদকে গুরুত্ব দিলে হবে না। আমি ভারতীয়, এটাই হবে আমার শেষ এক এবং একমাত্র পরিচয়। আমার ভাষা যাই হোক, আমার ধর্ম যাই হোক, আমার লিঙ্গ পরিচয় যাই হোক, আমার বর্ণ যাই হোক, একটাই পরিচয় হবে, আমি ভারতীয়। তবেই আমাদের দেশের ভবিষ্যৎ হবে উজ্জ্বল। যে ভারতবর্ষের আমরা স্বপ্ন দেখি, যে ভারতবর্ষে আমরা প্রতিনিয়ত নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করি, সেই ভারতবর্ষকে কিন্তু এই ভাবনার আলোকেই বাঁচিয়ে রাখতে হবে। না হলে কিন্তু বিচ্ছিন্নতাবাদী শক্তি ভারতবর্ষে মাথা চাড়া দেবে। সেই জন্যেই ভারতবর্ষের সংবিধানের বিভিন্ন ধারায়, উপধারায় তার সার্বভৌমিকতা রক্ষার ডাক দেওয়া হয়েছে। ভারতবর্ষের সংবিধানের বিভিন্ন ধারায় তার জাতীয়তাবাদী চেতনার বিকাশের কথা বলা হয়েছে। আগেই বলেছি আমি ভারতবর্ষের প্রস্তাবনায়, আমরা ভারতের জনগণ, অর্থাৎ জনগণ হবে সার্বভৌমিক ক্ষমতার উৎস। কোনো প্রধানমন্ত্রী নয়, কোনো মুখ্যমন্ত্রী নয়, জনগণ থাকবে ক্ষমতার মূল উৎস। কিন্তু কখনো কখনো দেখতে পাচ্ছি জনগণের ইচ্ছা অনিচ্ছার বাইরে কোন রাষ্ট্রপ্রধান, কোন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ভারতবর্ষের শুভচিন্তার বাইরে গিয়ে তার ইচ্ছা জনগণের উপর, দেশের উপর চাপিয়ে দিতে চাইছে। এবং সেক্ষেত্রে সংবিধান এবং সাংবিধানিক যে পদ্ধতি, সংবিধানের মর্যাদা রক্ষা করার যাদের দায়িত্ব, তারা কিন্তু যথার্থ ভূমিকা পালন করতে পারছে না। কখনো বিচার বিভাগের ক্ষেত্রে দেখছি
ভারতবর্ষের মানুষের ক্ষেত্রে, ভারতবর্ষের সংবিধানের ক্ষেত্রে ঠিক নয়। অর্থাৎ ভারতবর্ষের যে আইনসঙ্গত সার্বভৌমিকতা, সেই আইনসঙ্গত সার্বভৌমিকতা কখনো কোনো রাজনৈতিক সার্বভৌমিকতায় উত্তরণ ঘটছে। সার্বভৌমিকতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যায়। জনগণের সার্বভৌমিকতা, আইনসঙ্গত সার্বভৌমিকতা, বাস্তব সার্বভৌমিকতা, নাম সদস্য সার্বভৌমিকতা, আমি এইসব তথ্য কথায় যেতে চাইছি। সেই সময় কিন্তু আমাদের হাতে নেই, কারণ এই মঞ্চ কিছুক্ষণের মধ্যে অন্য কাজে ব্যবহৃত হবে। তাই বলতে চাইছি, ভারতবর্ষের জনগণের হাতে যে সার্বভৌমিকতা, সেই সার্বভৌমিকতাকে অক্ষুণ্ণ রাখতে হবে। সেই সার্বভৌমিকতাকে ছাপিয়ে গিয়ে কোন বাস্তব সার্বভৌমিকতা যুক্ত কোন প্রধানমন্ত্রী উঠে আসলে সেটা কিন্তু এক নায়কত্বের দিকে আবার ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবে। সেটা কিন্তু ভারতবর্ষের পক্ষে কিন্তু বিপদ। তাই বলছি যে ভারতবর্ষের বিভিন্ন ধারায় যেভাবে সার্বভৌমিকতার কথা বলা হয়েছে, ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনায় আমি আগেই বলেছি যে ভারতবর্ষের জনগণকে সার্বভৌম ক্ষমতার অধিকার দেওয়া হয়েছে। ভারতবর্ষের সংবিধানের মৌলিক কর্তব্য ৫১ ধারায়, সেখানে কিন্তু ভারতবর্ষের জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতকে শ্রদ্ধা প্রদর্শনের কথা বলা হয়েছে। স্বাধীনতা সংগ্রামের মহান আদর্শগুলোকে লালন পালন, পোষণ করার, অনুসরণ করার কথা বলা হচ্ছে। মৌলিক কর্তব্য হিসেবে ভারতবর্ষের নাগরিকদের ভারতবর্ষের সার্বভৌমত্ব, একতা, অখণ্ডতা রক্ষার কথা বলা হচ্ছে। ভারতবর্ষের সংবিধানের 25 থেকে 28 নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার কথা বলে ভারতবর্ষের ধর্মীয় চিন্তা ভাবনার বাইরে গিয়ে এক সূত্রে বেঁধে রাখার কথা বলা হচ্ছে। ভারতবর্ষের সংবিধানের 51 নং ধারায় ভারতবর্ষের মিশ্র সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে ভারতবর্ষকে এক এবং অখণ্ড রাখার জন্য বিভিন্ন নিয়ম আইন প্রণয়ন করা হয়েছে। তাই ভারতবর্ষের সংবিধানের এই চিন্তা ভাবনা, ভারতবর্ষের সংবিধানের এই ধারাগুলোকে কিন্তু আমাদের মাথায় রেখে আমাদের চলতে হবে। কারণ আমাদের ভারতবর্ষ কিন্তু অন্য দেশের মতো নয়। আমাদের ভারতবর্ষ কখনো অতীতে কিন্তু অখণ্ড ছিল না। এই ভারতীয় চেতনা, এই চেতনার পথে যদি আমাদের সমগ্র ভারতবর্ষকে বেঁধে রাখতে হয়, তাহলে সংবিধান প্রণেতারা যেভাবে ভারতবর্ষকে একত্রিত করার দিক নির্দেশ করেছে, সেগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ঠিক তেমন ভাবে ভারতবর্ষের জাতীয়তাবাদের চেতনাকে আরো বেশি ফলে ফুলে পল্লবিত করার জন্য যে যে ধারাগুলোর কথা বলেছে, সেগুলোর দিকে কিন্তু আমাদের নজর রাখতে হবে। ভারতবর্ষকে কিন্তু রাজ্য সমূহের ইউনিয়ন বলা হয়েছে। অর্থাৎ এই রাজ্য সমূহের ইউনিয়নের মধ্য দিয়ে ভারতবর্ষের কোন রাজ্যের কিন্তু ভারত থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো ক্ষমতা নেই। প্রত্যেকটা স্টেট কেন্দ্রীয় সংসদের অধীন। তারা কিন্তু কেউ ইচ্ছা করলেই ভারতের বাইরে বেরিয়ে যেতে পারে না। ভারতের প্রত্যেকটা স্টেটকে কিন্তু সেই ক্ষমতা দেওয়া হয়নি। ভারতবর্ষের সংবিধানে একথাও বলা হয়েছে যে ভারতবর্ষ অন্য কোনো ভূখণ্ড দখল করে নিজে অঙ্গীভূত করতে পারে। সেই ক্ষমতা কিন্তু ভারতবর্ষের সংবিধান এবং সংসদকে অর্পণ করেছে। ভারতবর্ষের সংবিধানের 19 ধারায় ভারতবর্ষের সার্বভৌমত্ব, অখণ্ডতা, নিরাপত্তার স্বার্থে আমাদের যে বিভিন্ন মৌলিক অধিকার দেওয়া হয়েছে, সেই মৌলিক অধিকারগুলোর উপর বিধিনিষেধ আরোপের ক্ষমতা কেন্দ্রীয় সরকার সংসদকে কিন্তু দিয়েছে ভারতবর্ষের অখণ্ডতা বজায় রাখার স্বার্থে। ভারতবর্ষের সংবিধানে 25 থেকে 28 নম্বর ধারায় আমি আগেই বলেছি ধর্মনিরপেক্ষতার যে স্বাধীনতা, এই স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতার যে কথা বলা হয়েছে, সেখানে কিন্তু আবার ভারতবর্ষকে একতার ডাক দেওয়া হয়েছে। ভারতবর্ষের সংবিধানের 352 থেকে 360 নং ধারায় জরুরি অবস্থা জারি করে যদি কোনো কোথাও প্রয়োজন হয়, যদি ভারতবর্ষের কোথাও কোনো বিচ্ছিন্নতাবাদী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে, যদি ভারতবর্ষের কোথাও কোনো বৈদেশিক শক্তির আক্রমণ ঘটে, তাকে প্রতিরোধের জন্য সমগ্র ভারতবর্ষকে অটুট রাখার জন্য 352 থেকে 360 নং ধারায় ভারতবর্ষে কিন্তু জরুরি অবস্থা জারি করার ক্ষমতাও কিন্তু সংসদকে দেওয়া হয়েছে।
এইভাবে সাংবিধানিক বিভিন্ন নীতির মধ্য দিয়ে, সাংবিধানিক বিভিন্ন বিধিনিষেধের মধ্য দিয়ে, আইনের মধ্য দিয়ে সমগ্র ভারতবর্ষকে এক রাখার, ভারতবর্ষের সার্বভৌমিকতাকে বজায় রাখার, ভারতবর্ষের জাতীয়তাবাদী চেতনাকে জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার একের পর এক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তাই আজকের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে যখন চারিদিকে ধর্মীয় মৌলবাদ বাধা যারা দিচ্ছে, যখন প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে একের পর এক হুঙ্কার আসছে, তখন কিন্তু আমাদের সমগ্র ভারতবর্ষকে এই সংবিধানের চেতনার আলোকে আলোকিত করতে হবে। সেখানে ধর্ম নয়, সেখানে ভারতীয় ভারতবাসী। এই হবে আমার শেষ পরিচয়। আমি সময় হবে, আজ আর বেশি কথা বলবো না। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ভারতবাসী, আমার এটাই হোক শেষ পরিচয়। ধন্যবাদ। রয়েছে শহীদ স্মরণে মঞ্চ, ছোট্ট মঞ্চ, কিন্তু ভালোই সজ্জিত করেছে। এই মাঠটি বোধহয় সেভাবে ব্যবহৃত হয় না, কারণ অনেক অসমান মাটি এখানে আমরা দেখতে পাচ্ছি, উঁচু নিচু। আপনারা সাবধানে চলাফেরা করবেন, আর অনেক বইয়ের স্টল আপনারা কিন্তু দেখতে পাবেন।